একদিন দেখব আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে, এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবেই তাদের অবাধ স্বাধীনতা। নমস্কার, আমি শহরের অনিন্দ বোস। এই কমিউনিটি রেডিও সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি নিজেও যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, কম্পিটিটিভ লিটারেচারের ছাত্র ছিলাম আমি। কিন্তু এই ক্যাম্পাসই আমার শ্রেষ্ঠ টিচার, এবং খুব ভাল লাগছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে এরকম একটা প্রচেষ্টা এতদিন ধরে চলছে, একটা ক্লাবের মতো যেখানে সবাই আসে, সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে গোছের একটা জায়গা, যেখানে নতুন ট্যালেন্টসের নিয়ে যারা সেরকমভাবে কোথাও এখনও চান্স পায়নি, কোথাও তাদের নিজের প্রতিভাকে দেখানোর, প্রকাশ করার, সেখানে এই কমিউনিটি রেডিও যাদবপুরের তারা যে সুযোগ দিচ্ছে। এখানে স্বাস্থ্য নিয়ে নানান রকম অনুষ্ঠান হচ্ছে, এনজিওসদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে, এখানে সোশ্যাল ইস্যুস নিয়ে নানান রকম অনুষ্ঠান হয়, গান বাজনা নিয়ে তো হয়ই। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই যারা যারা শ্রোতা বন্ধুরা আছো তারা এই যাদবপুর কমিউনিটি রেডিওর শুনো এবং এর কথা বন্ধুদের বলো, শুনিও। আমার তো ভীষণ ভালো লাগে যাদবপুরের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে যে অনুষ্ঠানগুলো হয়, সবাই শুনো কিন্তু। ভালো থেকো, নমস্কার। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টসে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414 6060 2414-6060 2414 6060। নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে রয়েছে মুখোমুখি অনুষ্ঠানে। আজকে আমি সত্যজিৎ, আর এসে গেছি আজকে এমন একজন মানুষের বাড়িতে যিনি আপাতমস্তক সঙ্গীতে মোড়া, এবং তিনি সঙ্গীতের সঙ্গী, সঙ্গীতের বন্ধু, সঙ্গীতের মিতা। তিনি শুভমিতা। শুভমিতাদি, তোমাকে আমাদের রেডিও স্টেশনে অনেক অনেক স্বাগত। অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে যারা লিসনার্স আছেন। এর আগেও আমি একবার এসেছিলাম আপনাদের কাছে, আবারও এসেছি, খুব ভালোবেসে এসেছি। আশা করি আমরা খুব ভালো করে গল্পগুজব করতে পারবো। দিদি, তোমাকে যদি প্রথমে একটু জানতে চাই যে এই যে সঙ্গীতের জগতে আসা, সেই সঙ্গীতের হাতছানিটা কি একেবারে ছোটবেলা থেকে? হ্যাঁ, একদমই ছোটোবেলা থেকে। আমার বাড়িতে বাবা গান গাইতেন, বাবা নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ান ছিলেন, তো তার হাত ধরেই আমার গান বাজনার জগতে আসা। সুতরাং ছোটোবেলা থেকে বাড়িতে ক্লাস হতো, গান বাজনার চর্চা ছিল, সেই থেকে শেখা। তারপরে বাবার কাছে প্রথাগতভাবে শিক্ষা শুরু। পরে আমি অনার্স পড়তে কলকাতায় আসি, তখন সঙ্গীত রিসার্চ একাডেমিতে শিখতে শুরু করি পণ্ডিত উল্লাস কাশলকারের কাছে, এবং এখনও ওনার কাছেই শিখি। জীবনে অনেক মানুষের সান্নিধ্যে এসেছো শেখার ক্ষেত্রে, নিজে শেখার ক্ষেত্রে। তার মধ্যে এমন একজন মানুষ রয়েছে, আমরা সকলেই জানি, নচিকেতাদা রয়েছেন তোমার জীবনে। তার প্রভাবটা কীরকম? নচিদা অ্যাকচুয়ালি বাংলা গানের জগতে আমাকে আনার ক্ষেত্রে নচিদারই সবচেয়ে বড় অবদান, একমাত্র অবদান বলতে পারা যায়। আমার জন্য কম্পোজ করেছেন। প্রথম দুটো অ্যালবামই নচিদারই লেখা, নচিদার সুরে অ্যালবাম হয়েছিল। তারপরেও আরেকটা অ্যালবামে নচিদা করেছিলেন, এবং সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া, স্টেজ পারফরমেন্সেও আমাকে ইন্ট্রোডিউস করানোর সমস্ত প্রথম ধাপটা নচিদাই আমাকে হাত ধরে এগিয়ে দিয়েছেন। প্রথম গানগুলো, প্রথম থেকে আগামী 5টা ধাপ নচিদার হাত ধরেই আমি এগিয়েছি। তারপরে আস্তে আস্তে নচিদাই পরিচিতি করিয়ে দিয়েছেন সকলের সাথে, এবং আমার তারপরে কাজ করা শুরু হয় সবার সাথে। প্রথম অ্যালবাম আবিষ্কার, সেটা নিয়ে যদি কিছু বলো একটু। আবিষ্কারের
পটভূমিকার হচ্ছে সা থেকে সা কম্পিটিশানটা যেটা হতো ইটিভি বাংলায়, সেখানে নচিদা অ্যাঙ্কার ছিলেন, আমি চ্যাম্পিয়ন হলাম, আমার গান পছন্দ হলো। তখন নচিদা বললেন ওই একটা অ্যালবাম করবেন, ওই যাদের চ্যাম্পিয়ন যারা হতো তাদের ওখানে থেকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাল অডিও বলে একটা কোম্পানি থেকে তাদের অ্যালবাম বেরোবে। তো সেই তাল অডিও থেকেই আমার আবিষ্কার বেরিয়েছিল। নচিদা কম্পোজ করেছিলেন, আমার আর মৌ সুলতানা বলে একজন, আমরা দুজনে গিয়েছিলাম, 4টে আমার গান 4টে ওর গান, মাঝখানে একটা দুটো আমাদের দুজনের একসাথে ছিল, সবই নচিদার কম্পোজিশনে। এটাই হচ্ছে আবিষ্কারের গল্প আর কি, আবিষ্কারের পেছনের গল্প। তারপরে আবিষ্কার বেরোলো, খুব একটা সাকসেসফুল হয়নি সেই অ্যালবামটা, তাই জন্য নচিদা ন্যাচারালি প্রথম অ্যালবাম, আমাদের তখন কেউই চেনে না, আমরা একদমই নিউ কামার্স ছিলাম। কিন্তু নচিদার লড়াইটা আমাকে নিয়ে তখনই থেমে যেতে পারতো, কিন্তু থেমে যায়নি। নচিদা আবার পরের অ্যালবামটাও আমার জন্য করেছিলেন এবং সেই অ্যালবামে সাঁঝবেলার গান সবার পছন্দ হয়, আর আমার তারপরে আস্তে আস্তে আমি কাজ করা শুরু করি। হয়তো যাবে ভুলে 7-17 তালে, তবু হঠাৎ কোনোদিন কখনো হয়তো ব্যাকুল সুরে একঘেয়ে গান ভুলে যেন হঠাৎ কোনোদিন কখনো। আচ্ছা দিদি, তুমি একটা রিয়েলিটি শো থেকে তোমার সেই অর্থে প্রকাশ পাওয়াটা বলতে পারো রিয়েলিটি শো থেকে। এখন অনেক রিয়েলিটি শো হয়, তোমার কি মনে হয় যে এই সত্যি সত্যি যারা রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসছে তারা পরবর্তীকালে খুব একটা শাইন করছে সত্যি সত্যি? কেউ কেউ তো নিশ্চয়ই করছে, মানে অন্বেষা অনেক এরা করেছে। এখন ট্যালেন্ট তো ওইভাবে রিয়েলিটি শো করলেই ঝাঁকে ঝাঁকে সাকসেসফুল সিঙ্গার বেরোবে এরকম তো নয়। আসলে সাকসেসফুল মিউজিশিয়ান হতে গেলে অনেকগুলো ফ্যাক্টর লাগে, শুধু রিয়েলিটি শোতে ফার্স্ট হলেই সাকসেসফুল মিউজিশিয়ান হওয়া যায় না। সেই ফ্যাক্টরগুলো যাদের ক্ষেত্রে সব কিছু একসাথে কাজ করে তারা বেরিয়ে যায়, আর যাদের ক্ষেত্রে কাজ করে না তারা পিছিয়ে পড়ে। তারপরে আমাদের সময় এখন বড্ড ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে রিয়েলিটি শোয়ের প্রবণতা, আমাদের সময় সেটা ছিল না। আমরা রীতিমতো গান বাজনা শিখে এসে অনেকটা শিখে তারপরে রিয়েলিটি শোতে নেমেছিলাম। আমাদের সময় অর্থমূল্য ছিল না, টাকার হাতছানিটা ছিল না, এত স্টাইলাইজড ছিল না শোটা। এখন গান বাজনার দিকে ধ্যানের থেকে সাজগোজের দিকে ধ্যান বেশি চলে গেছে, সেই একটা ব্যাপার। তারপরে আমি শুনি, আই এম নট শিওর, আজকে কাগজেও দেখলাম, কাগজে না ফেসবুক পোস্টে একটা দেখলাম যে এখন নাকি অনেক সময়, এটা আমি আগেও শুনেছিলাম কিন্তু আমি জানি না, আমি নিজে কখনো প্রত্যক্ষ তো করিনি, কিন্তু শুনেছি, আমিও শুনেছি, সেটাই আজকে ফেসবুক পোস্টে দেখলাম যে এখন গান গাওয়ার পরে সেগুলোকে এডিট করে বেসুরোগুলোকে সুরে করে তারপরে নাকি প্রচার করা হয় সুর স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্যে। এটা যে শুধু আমাদের এখানে তা না, সর্বভারতীয় ক্ষেত্রেও নাকি তাই হয়। তাহলে সেখানে আর ট্যালেন্ট সার্চের কোনো জায়গা থাকে না। আমি জানি না এটা সত্যি, আমি আবার বলছি আমি জানি না সত্যি মিথ্যা, আমি ফেসবুক পোস্ট দেখলাম, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার মনে হলো তাই এটা বললাম। যদি এটা হয়ে থাকে তাহলে সেটা তো ঠিক নয়, যদি না হয়ে থাকে তাহলে ভালো, নিশ্চয়ই এখান থেকেও আর্টিস্টরা বেরোবে। এখন আসলে পয়সার হাতছানিটাও এত বেশি হয়ে গেছে, রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসার পরে সেই গান বাজনার প্রতি সেই অনেস্টিটা আর হয়তো অনেকের থাকছে না। খালি শো, খালি স্টেজ শো, রাত্রিরে শো করা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাদের রেয়াজের থেকে বেশি শোয়ের চাপ, তাতে গলার চাপ পড়ছে, গলাটা অল্প দিন পরেই নষ্ট হয়ে যাচ্ছে। এই না, অনেক রকম ফ্যাক্টর আছে, অনেক সংযম, অনেক পরিমিতিবোধ এগুলো লাগে একটা সাকসেসফুল আর্টিস্ট হতে গেলে। সেই জন্যই প্রথমেই সে কথাটা বললাম, যাদের ক্ষেত্রে এগুলো থাকে তারা বেরিয়ে যান, কিন্তু সবার ক্ষেত্রে তো থাকা সম্ভব নয়। ভগবান সবাইকে, এটা একটা ঈশ্বর প্রদত্ত জিনিস, সেই ক্ষমতা দিয়ে পাঠান না। সুতরাং রিয়েলিটি শোতে যারাই ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তারাই একেবারে দাগ রেখে যেতে পারবে ইন্ডাস্ট্রিতে, এরকম খুব ফেয়ার রিয়েলিটি শো হলেও এটা হবে না। কারণ গান বাজনায় সাকসেসফুল হওয়াটা সকলের জন্য ঈশ্বর দেন না, এটা একটা দুর্ভাগ্য। আমরা যারা কয়েকজন সেই ঈশ্বরের সেই আশীর্বাদ পেয়েছি সেটা আমাদের সৌভাগ্য। নিশ্চয়ই যারা চেষ্টা করছেন কোনো না কোনো সময় তারাও পাবেন সেই আশীর্বাদ, তখন নিশ্চয়ই হবে। দিদি, আবার যদি একটু আবিষ্কারের কথাই বলি, তোমার আবিষ্কার যখন তুমি বলছো যখন প্রথম বেরোলো তখন হয়তো সেই অর্থে
সাকসেস যাকে বলে সেটা হয়তো বাণিজ্যিক সফলতা হয়তো পায়নি, কিন্তু তার বেশ কিছু গান তো মানে আমরা এখনও শুনি। তার মধ্যে থেকে যদি তোমার কোনো প্রিয় গানটা আমাদের 2 লাইন একটু শোনাও। প্রথম রেকর্ড করেছিলাম গানটা সঘন মগনটাই বোধহয় রেকর্ড করেছিলাম। সঘন মগন শ্রাবণ মেঘের দল, ফোঁটা ফোঁটা বাড়ি ধারা, মেঘলা আকাশ দিশে হারা, হিয়া হলো চঞ্চল, সঘন মগন শ্রাবণ মেঘের দল। এই গানটাই প্রথম রেকর্ড করেছিলাম, এটা আমার আর মোয়ের দুজনের একসঙ্গে ছিল। হ্যাঁ। আচ্ছা, এবার তোমাকে বলি, তুমি তো অনেক অনুষ্ঠান করছো, মানে স্টেজ শো করেছো, সব ধরনের কাজই করেছো। সেখানে গিয়ে কখনো কোনো মজার অভিজ্ঞতা আছে এরকম যেটা একদম খুব স্মরণীয়? অ্যাকচুয়ালি এত জায়গায় কিছু পার্টিকুলারলি কিছু মনে থাকে না, অনেক সময় অনেক শ্রোতাদের সাথেই বেশিরভাগ হয়তো কোনো মজার ইন্টারাকশান হয়েছে, তারা হয়তো সামনে খাচ্ছেন, সেই খাওয়াটা নিয়ে কোনো একটা হয়েছে, কিন্তু ওইভাবে পার্টিকুলারলি সেরকম সবসময় মজা হতে থাকে। স্টেজ পারফরমেন্স মানেই তো শ্রোতাদের সাথে কমিউনিকেট করে করে গান গাওয়া, সেই ক্ষেত্রে ছোট ছোট মজা, ছোট ছোট হাসি, এরকম অনেক কিছুই হয়ে থাকে। পার্টিকুলারলি ওইভাবে এই মুহূর্তে কিছু মনে পড়ছে না। আচ্ছা দিদি, প্রথম অ্যালবাম যখন বেরোলো আর যখন প্রথম প্লেব্যাক করলে, এই দুটোর মধ্যে বেছে নেওয়া খুব শক্ত, আমি জানি, দুটোই খুব স্মরণীয়, কিন্তু তাও তোমার কাছে কোনটা মানে একটু বেশি স্মরণীয়? যখন অ্যালবামের জন্য গাইলাম, মানে যখন আমার নিজের অ্যালবাম, যখন প্লেব্যাক, দুটো দুরকমভাবে স্মরণীয়। নিজের অ্যালবামে একটা অন্যরকম অনুভূতি, নিজের প্রথম অ্যালবাম বেরোবে, কতটা ভালো করতে পারি, আর প্লেব্যাক ডিরেক্টরের পছন্দ হচ্ছে কি না, পরবর্তী কাজ আমি পাবো কি না, এই মানে জিনিসটা অনেকটা একই রকম। অ্যালবামের গান ভালো না লাগলেও পরবর্তীকালে আর অ্যালবাম কোনো কোম্পানি করবে না, গান বাজনা করে দাঁড়াতে পারবো না। প্লেব্যাকের ক্ষেত্রেও তাই, গানটা ভালো না হলে, ডিরেক্টরের পছন্দ না হলে ডিরেক্টর আর পরের কাজটা আমাকে দিয়ে করাবেন না। তো এইগুলো সব ক্ষেত্রেই থাকে প্রথম যে কোনো কিছুর ক্ষেত্রে। তোমার ছোটোবেলাটা মালদায় কেটেছে, উত্তরবঙ্গে তুমি কাটিয়েছো ছোটোবেলাটা, মিস করো? হ্যাঁ, মিস তো নিশ্চয়ই করি। নিজের বাড়ি ঘর ছিল সেখানে একটা সময়, সেখানকার একটা পরিমণ্ডল, কিন্তু কলকাতাতে এসেও আমি এত রকম মজা পেয়েছি, এত সুন্দরভাবে আমার পরবর্তী পড়াশুনো, গান শেখা, আমার কর্মক্ষেত্র তো কলকাতা, সেই জন্য এই জীবনটাও আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, এবার যে তোমার কাছে যদি জানতে চাই যে তোমার প্রিয় সুরকার? এখনকার সুরকারের মধ্যে ইন্দ্রদীপ, জয় ভালো সুর করেন। ছবির ক্ষেত্রে জিৎ গাঙ্গুলি, ইন্দ্রদীপ এখন খুব অনেক ছবি করছেন বড় বড় হাউসে, গৌতম ঘোষাল, অনেকে আছেন যারা ভালো সুর করেন। আর আগের দিন বলতে এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন, মদন মোহন, আমাদের নচিকেতা ঘোষ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রচুর ভালো ভালো, সলিল চৌধুরী। সুতরাং ওই একটা ওইভাবে প্রিয় সুরকার বলা যায় না, সবাই খুব গুণী মানুষ। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। আচ্ছা, তুমি তো মঞ্চে কোনোদিনই অন্য কোনো শিল্পীর গান কখনো গাও না, কিন্তু ঘরে কি নিশ্চয়ই অন্য কোনো শিল্পীর গান গুনগুন করো কখনো কখনো, সেটা কার গান সবচাইতে বেশি গুনগুন করতে ভালো লাগে? মিলিয়ে
মিশিয়ে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, নির্মলা দি, হৈমন্তী দি, প্রতিমা দি, সন্ধ্যা দি, সবারই। এরকম কোনো গান গাইতে পারবে এখন? দূরে আকাশ শামিয়ানা, প্রদীপ জ্বালায় তারায়, জেগে জেগে কি যে ভাবি কে জানে, মন ছাড়ায় দূরে আকাশ শামিয়ানা। আচ্ছা, সামনে নিশ্চয়ই অনেক কাজ রয়েছে তোমার, সেরকম কোনো কাজের কথা যদি আমাদের সঙ্গে একটু বলো, শেয়ার করো। সামনে কি কাজ তোমাদের, মানে তোমাকে আমরা আরও কিভাবে পাচ্ছি সামনে? এবছর আমি কোনো অ্যালবাম করছি না, কারণ এই মুহূর্তে সামনে আমি খুব একটা ছবির কাজটা যাচ্ছে 2-3টে, এছাড়া অ্যালবামের কোনো কাজ এই বছর করছি না। প্ল্যান আছে, সেটা একটু সময় লাগবে করতে, বছরখানেক, বছর 2-1 ধরে আমরা বানাবো, তারপরে করব। অনেকগুলো প্ল্যান আছে, সেটা দেখি কোনটা কত দূর গিয়ে দাঁড়ায়। কিন্তু এই বছর পুজোতে আমার কোনো অ্যালবাম আসছে না, সুতরাং সাংঘাতিক একটা ব্যস্ততা নেই। সামনে বঙ্গমেলা আছে, আমেরিকা যাব, তারপরে সেপ্টেম্বরে একটা অস্ট্রেলিয়া ট্যুরের কথা আছে। এই ট্যুরগুলো আছে, অনুষ্ঠান আছে দেশে বিদেশে, এছাড়া ওই টুকটাক ছবির কাজ, অ্যালবামের কাজ এবছর। আচ্ছা, বেসিক গান আগে যেইভাবে হতো আমরা যতটা পেতাম, বিশেষ করে বাংলায়, এখন সেই অর্থে অনেকটাই কম, সেটা মনে করো? না, এখন অনেক বেশি। কিন্তু কিন্তু যারাই সারেগামা করলো, তারাই সারেগামা 2 দিন শিখেই তারা অ্যালবাম করছে। মানে সেটা তো স্থায়িত্ব লাভ করছে না, কিছুই লাভ হচ্ছে না, কেউ কারোর কাছে পৌঁছচ্ছেও না। কিছু করার নেই, কোম্পানিগুলোরও কিছু করার নেই, তারাও বেঁচে পয়সা পাবে না বলে খরচা করে না। এই ধরনের আর্টিস্টদের ক্ষেত্রে যাদের নিজেদের পয়সা আছে, তারা নিজেদের পয়সা খরচা করে অ্যালবাম বানান, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এটা দুর্ভাগ্যবশত লাভ হয় না। আমাদের ইন্ডাস্ট্রির এখন এমন একটা অবস্থা। কিন্তু অ্যালবাম করার আগে আমি নিজে সেলফ এস্টিমেশনের খুব দরকার। আমি নিজে কতটা, আমার গানটা কতটা বিক্রিযোগ্য, বাণিজ্যিকভাবে সফল, সেই সেলফ এস্টিমেশনটা যদিও ভীষণ কঠিন, কিন্তু করা উচিত, তারপরেই অ্যালবাম করা উচিত। আর যদি মনে করে যে কেউ নিজের শখের জন্য আমি 10 কপি অ্যালবাম ছাপাবো, আমার আত্মীয় স্বজনকে দেবো, দ্যাট ইজ ফাইন, তাতে কোনো অসুবিধে নেই। এখন এত গান হয়, সেই জন্য ভালো গান সামনে আসতে সময় লাগে। নতুন বাংলা গান বাজানো রেডিও স্টেশনগুলোতে, যেমন আগে নতুন বাংলা গান বাজানো হতো, এখন বন্ধ হয়ে গেছে, সব হিন্দি এবং সিনেমার গান। বেসিক গান খুব কম বাজানো হয়, 5%ও বাজানো হয় কিনা আমার সন্দেহ। তো সেই জন্য ভালো গান কানে আসতে সময় লাগে। তবে গান এখন প্রচুর হয়, ভালো গান হয়তো কম হয়, তার মধ্যেও যেটুকু ভালো গান হয় সেগুলো আবার এই এত ভিড়ে সময় লাগে কানে আসতে, হারিয়ে যায়। নতুন যারা কাজ করছে, যারা সামনে সত্যি সত্যি মানে চায় যে তাদের গানগুলো স্থায়িত্ব লাভ করুক, তাদের জন্য তুমি কি বলবে? কিন্তু কম্পোজিশনের উপরে নির্ভর করে, আর খানিকটা গায়কির ওপরে। যারা গান করে তাদেরকে বলবো প্রচুর ভালো ভালো গান শুনতে হবে, দেশে বিদেশের গান, তার থেকে যা ভালো সেগুলোকে নিজের গায়কির মধ্যে স্টাইলাইজ করতে হবে। আর ভালো কম্পোজিশন বাছাটা তো ম্যান টু ম্যান ডিফার করে। আমার কাছে যেটা ভালো লাগছে আরেকজনের কাছে ভালো লাগছে না, ওর কাছে যেটা ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে না, এগুলো তো ডিফার করে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তবে খুব তৈরি না হয়ে, সেলফ এস্টিমেশন না করে অ্যালবাম করা উচিত নয় বলেই আমি মনে করি। কিন্তু সেই লোকটাও তো সামলানো মুশকিল। সেলফ এস্টিমেশনটা আমি একটু আগেই বললাম, এটা হয় না। আমার গানটা শুনতে ভালো না, এটা কারোরই ভালো লাগে, মানে কেউ বুঝতে পারে না এটা। আমি এই জন্য বলি বারবার নিজের গান রেকর্ড করে নিজে শুনতে, তাতেও কেউ বুঝতে পারে না যে আমার গানটা ভালো নয়। হ্যাঁ, সেটা বোঝা একটু কঠিন, নিজেকে নিজে খারাপ বলাটা খুব কঠিন। সেটা একটা বোধের ব্যাপার, সেটা যদি কেউ শিখতে পারে, কারোর যদি সেই বোধটা হয়, তাহলে হয়তো অনেকেই অ্যালবাম করবেন না, যারা নতুন করতে চাইছেন। কিন্তু ভালো করে গানটা শিখে, রেওয়াজ করে, নানান ধরনের গান শুনে, নিজের গানটা গেয়ে রেকর্ড করে বারবার শুনে, আর 5 জনকে শুনিয়ে, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে, যারা সাকসেসফুল তাদের কাছে গিয়ে শুনিয়ে যে আমার গানটা কি ঠিক হচ্ছে নাকি আরও কিছু বছর রেওয়াজ করে শিখে শুনে অন্যান্যদের ভালো জিনিসগুলো নিজের ভেতর ইমবাইব করে নিয়ে তারপরে আমি রেকর্ড করব, এই মতামতগুলো। এবং
এক্সপিরিয়েন্স লোকেরা যখন মন্তব্য করছেন, মতামত দিচ্ছেন, সেগুলোকে গুরুত্ব, ওই শুনে এলাম তারপরে নিজের মতো নিজে বের করে ফেললাম, সেটা করলে হবে না। সেইগুলো করে যদি অ্যালবাম বার করে, তাহলে যারা নতুন চেষ্টা করছে তাহলে খুব ভালো। রেয়াজটা তো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তুমিও বললে। তুমি তো মোটামুটি এখন ধরো প্রফেশনালি কাজ করছো, সেই ক্ষেত্রেও কি তোমরাও মানে সে আগের মতোই রেয়াজ করো, না রেয়াজটা কমেছে? অনেকটা কমে যায়। আগে যেমন একটা সময় 4 ঘন্টা রেয়াজ করতাম, এখন তো সেই সময় পাই না। কিন্তু রেওয়াজ কেউ অ্যালবাম করুক না করুক, স্টেজে গান করুক না করুক, যে গান ভালোবাসে তার রেওয়াজ করা উচিত। রেওয়াজটাই একমাত্র অস্ত্র গলা ভালো রাখার, সাবলীল যাতে গলা থাকে, ফ্লেক্সিবল গলা রাখার, মডুলেশন রাখার, রেওয়াজটাই একমাত্র রেওয়াজ রেগুলার করা উচিত। আমরাও চেষ্টা করি রেগুলার অন্তত কিছুটা সময় রেওয়াজ করবার। এবং শুধু যে হারমোনিয়াম তানপুরা নিয়ে বসে গলা সাধছি সেটাই রেওয়াজ তা নয়। যে কোনো একটা কিছু শুনলে সেটা একটুখানি, সেটাকে বারবার করে কাজ করতে করতে, কোনো একটা কাজ করছি, সে কাজ করতে করতে সেটাকে বারবার করে দেখা যে আমার গলায় এই জিনিস ঠিক আসছে কিনা, সেটাও একটা রেওয়াজ। অন্য কিছুর ভালো শুনে সেটাকে সমানে মনে গুনগুন করা, সেটাও একটা রেওয়াজ। আর ভাবনাটাও একটা রেওয়াজ, যে আমি গানটা কীভাবে গাইব, সেটাও একটা রেওয়াজ। সবসময় যে হারমোনিয়াম তানপুরা নিয়ে বসে করে রেওয়াজটাই রেওয়াজ, সেটাও 100% দরকার, কিন্তু এগুলোও একটা রেওয়াজ। তো সব কিছু মিলিয়েই রেওয়াজটা, সেটা সবসময় মনন যেটা, সেটা সবসময় চলা উচিত। প্লাস বসে রেওয়াজ করা তো দরকার। আর একটা কথা বলি, তুমি যখন মঞ্চে অনুষ্ঠান করো, তোমার সঙ্গে যারা থাকেন, মিউজিশিয়ান যারা থাকেন, তাদের সঙ্গে তোমার একটা অদ্ভুত বন্ডিং ভালো খুব, এবং সেটা প্রত্যেকেই বলি আমরা। সেক্ষেত্রে দাদাও থাকে তোমার সঙ্গে অনেক সময়, সেই কেমিস্ট্রিটা ঠিক কীরকম, ঘরে বাইরের কেমিস্ট্রিটা একটু যদি বলো। আলাদা কিছু আমি বুঝিনি এতদিনেও। আমরা যখন গান করি তখন আমরা স্টেজের ওপরে প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে গান করি। আমার অন্য 5 জন মিউজিশিয়ান, তাদের সাথে যেরকম বন্ডিং, আমার হাজব্যান্ডের সঙ্গেও একই রকম বন্ডিং। বাড়ির ব্যাপারটা আলাদা, বাড়িতে একটা সংসার করতে গেলে যেরকম বন্ডিং থাকা প্রয়োজন সেটা। আর মঞ্চে যখন থাকে ওরা সবাই মিলেই চেষ্টা করে ওদের বাজনা দিয়ে আমার গানটাকে কতটা হেল্প করা যায়। আমিও চেষ্টা করি আমার গানটা এমন একটা লেভেলে থাকা উচিত যারা ওরা যাতে বাজাতে উৎসাহ পায়। একটা বিচ্ছিরি গান গাইছেন কেউ বা গাইছি আমি, তাতে মিউজিশিয়ানরা, কোনো ভালো মিউজিশিয়ানই সেই গান বাজনার সাথে বাজিয়ে মজা পায় না। মিউজিশিয়ানদেরও যদি মজা দিতে হয়, আনন্দ দিতে হয় মঞ্চে, তাহলে গায়ক বা গায়িকার একটা বিরাট দায়িত্ব থাকে, তাকেও ভালো করে গানটা গাইতে হয়, নাহলে ওরা বাজিয়ে আনন্দ পায় না। ভালো ভালো মিউজিশিয়ানদের সাথে যদি পারফর্ম করতে হয়, নিজের গানটা অনেক এনহ্যান্সড হয়। আবার মিউজিশিয়ানরাও যদি ভালো আর্টিস্ট পায়, তাদেরও বাজাতে ভালো লাগে। এইটাই একটা বন্ডিং আর কি। দুপক্ষকেই চেষ্টা করা উচিত প্রতিদিন মঞ্চে কতটা ভালো গাইতে পারি। আমি একটা ভালো আর্টিস্টের সাথে বাজাচ্ছি, ব্যাস, দ্যাটস এনাফ, আমার আর কোনো দায়িত্ব নেই, প্রতিদিন যা বাজিয়ে যাব। এটাও যেমন ঠিক না মিউজিশিয়ানদের ক্ষেত্রে। আর যে আর্টিস্ট, তারও ঠিক না যে ওরা তো ভালোই বাজায়, ওদের তো সব মুখস্থ, ওরা মুখস্থের মতো বাজিয়ে দেবে। মুখস্থ বাজনা একরকম, আর গানটা শুনে শুনে এক একদিন এক এক রকমভাবে ভালো হচ্ছে, কোনো দিন ভালো হচ্ছে, কোনো দিন হয়তো অতটা ভালো হচ্ছে না। সেরকম বাজনার ক্ষেত্রেও তাই, মেকানিক্যালি গান বাজনাটা হয় না। তো সেটা মঞ্চেই হোক বা বাড়িতেই হোক, এই বন্ডিংটা আর্টিস্ট আর মিউজিশিয়ানদের মধ্যে থাকা উচিত। পরস্পরের প্রতি অত্যন্ত একটা বন্ধুত্বপূর্ণ, অ্যাট দ্য সেম টাইম শ্রদ্ধার সম্পর্ক থাকা উচিত। আমার সাথে মিউজিশিয়ানরা বাজাচ্ছে বলে তারা আমার সাবঅর্ডিনেট, আমি একটা লিড সিঙ্গার, এইটা আমি মনে করি না, এটা থাকা উচিত না। আমাদের সঙ্গে সবারই খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সবাই খুব ভালো মিউজিশিয়ান। আমরা যেখানেই যাই একসাথে একই ক্লাস অফ কনভেন্সে ট্রাভেল করি। প্লেনে গেলে সবাই ফ্লাইটে যাই, ট্রেনে গেলে একই রকম ফেসিলিটিতে সবাই যাই। ফার্স্ট ক্লাসে গেলে সবাই ফার্স্ট ক্লাসে যাই, 3 টায়ারে গেলে সবাই 3 টায়ারে যাই, 2 টায়ারে গেলে সবাই 2 টায়ারে যাই। সুতরাং এই ডিভিশনটা একটা ভোকালিস্ট আর একটা মিউজিশিয়ানদের মধ্যে থাকা উচিত না। তোমার এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে তুমি আমাদেরকে সময় দিলে, তার জন্য অনেক ধন্যবাদ। আর শেষ করব তোমার যে কোনো একটা প্রিয় গান যেটা তোমার এখন গাইতে ইচ্ছে করছে। আমার লাস্ট যে অ্যালবাম বেরিয়েছে গত বছর, পুজোর অ্যালবাম, তোমায় ভালোবেসে, আশা অডিও থেকে বেরিয়েছে। সেখানে শ্রীজাতর লেখা জয়ের সুর একটা গান, সেটা দিয়ে আমি শেষ করব। সবাইকে আমার শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকুন, ভালো গান বাজনা শুনুন। এটাই একমাত্র আমাদের চাহিদা, যে আপনারা ভালো গান বাজনা শুনে কানটাকে ভালো করে তৈরি করবেন।
তেরে বিনা থাকবো কি না, থাকবো কি না, না জানি না। জানি তোমাকে তাই কোথাও কোনো নিয়ম মানি না, তেরে বিনা থাকবো কি না, না জানি না। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে আকাশ পুরে গো, তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে, সুদূর শূন্যে আঁকে। মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। শেষে বজ্র তারে বাজায় ব্যথা, বন্ধি জ্বালায় ঝঞ্ঝা তারে দিক বিদিকে কাঁদিয়ে চালায়। তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে গো, তখন চোখের জলে নামে সে যে চোখের জলের ডাকে, আকুল চোখের জলের ডাকে। মাটি পায় রে, পায় রে, মাটি পায় রে তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে